এটা অরিজিনাল চাল না, চিকন করে মানুষদেরকে প্রতারিত করাচ্ছে। দেখতে সুন্দর হচ্ছে, চকচকাও, কিন্তু তার পুষ্টি উপাদানগুলো কিন্তু থাকছে না। এই চালটা দীর্ঘমেয়াদী যদি আমরা খাই, অবশ্যই আমাদের শরীরে শারীরিক সমস্যা দেখা দেবে। বাজারে দেদার বিক্রি হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল চাল, কিন্তু অবাক করার বিষয় হলো এ নামে ধানের জাতের কোনো অস্তিত্বই দেশে নাই। শুধুই মিনিকেট নয়, বাসমতি, রোহিঙ্গা, মাধবী, কালোজিরা নামের যেসব চাল বাজারে পাওয়া যায় সেসব ধানেরও অস্তিত্ব নেই একেবারেই। এমনকি বাজারের সবচেয়ে জনপ্রিয় ও সরু যে চাল আছে সেটি আসলে যশোর অঞ্চলের বাংলা মতি চাল। বাজারে সেটি পাওয়া যায় বাসমতি নামে। আমার বাপদাদারা যে সমস্ত ধান চাষাবাদ করতো, আমন ধান চাষ করতো, তারপর ইরি চাষ করতো, পাইজাম চাষ করতো, এখন আমরা ঢাকা আইসা ওই সমস্ত ধানের নামও জানি না। আর বর্তমানে যে আমরা এখানে ঢাকা শহরে খাই, এগুলা মিনিকেট আছে, জিরাশাইল আছে, জিরা নাজির আছে, এই সমস্ত কখনো আমরা নাম শুনি নাই। এখন আমাদের দেশে উৎপাদনও হয় না। মিনিকেট নিয়ে অনেকের মধ্যে একটা বাকবিতণ্ডা হয় যে মিনিকেট নামে কোনো ধান নাই, আমরা এটা কি খাচ্ছি। এটা আসলে এটার ধানের নাম হলো, অরিজিনাল ধানের নাম হলো জিরাশাইল। নামে আসতেছে, কিন্তু আসলে কোত্থেকে নামে আসতেছে, মেলেরা আমাদেরকে দিতে আছে নাম ধরে, আমরা বিক্রি করতেছি। প্রশ্ন হলো, দেশে যে ধান জন্মায় না সেই চাল বাজারে আসে কোথায় থেকে? আমরা কথা বলি দিনাজপুরের কৃষক রমিজ আলীর সঙ্গে। 40 বছর ধরে তিনি নানা জাতের ধান চাষ করলেও মিনিকেট বা নাজিরশাইল ধানের চাষ কখনোই করেননি। এমনকি এমন ধানের কোনো অস্তিত্ব নেই সে এলাকায়। বহু রকমের জাত আবাদ করছি, কৃষি অফিস থেকেও আমাদেরকে বহু রকমের জাত দিয়েছে, কিন্তু এই মিনিকেট সম্পর্কে আমাদের জাত দেয়। স্থানীয় কৃষি কর্মকর্তা আরেক ধাপ এগিয়ে বলছেন, দেশি এবং হাইব্রিড জাতের নানা রকম ধান চাষ হলেও মিনিকেট বা নাজিরশাইল নামে কোনো ধান এখানে জন্মায় না। আমাদের কাছে যে তথ্য আছে, মিনিকেট বলে এরকম কোনো জাত নেই। কৃষকরা চিকন ধান চাষ করে, এখানে লোকাল ধানও চাষ করে। আর আমরা বাজারে যেটা মিনিকেট দেখতে পাই, অ্যাকচুয়ালি আমাদের তথ্য মতে কিন্তু মিনিকেট বলে আমরা কোনো চাষ আমরা কৃষককে করতে দেখি। এর আগে খাদ্য ও কৃষি মন্ত্রণালয় থেকেও নিশ্চিত করা হয়েছে দেশে মিনিকেট বা নাজিরশাইল জাতের কোনো ধান নেই। তাহলে এই চালগুলো আসে কোথা থেকে? বাজারেই বা এই চালের দাম এত বেশি কেন? আমরা কিন্তু একটা চেষ্টা আমরা করেছিলাম যে ধানের নামে চালের নাম হতে হবে, এই ধরনের একটা কার্যক্রম কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে শুরু হয়েছিল। আমরা অনেকগুলা স্যাম্পল সারা বাংলাদেশে আমাদের যত ভ্যারাইটি আছে সবগুলা স্যাম্পল কিন্তু আমরা খাদ্য মন্ত্রণালয়ে আমরা সাবমিট করেছিলাম, এবং সেগুলা দেখে দেখে তারা চাল কিনবে এবং এগুলার নামকরণ তারা করবে। সেইভাবে কাজ শুরু হয়েছিল, কিন্তু সেটা আমরা খুব একটা আগাতে পারিনি। কিন্তু এখন কিন্তু একবারে সয়লাভ হয়ে গেছে, একই নামে 5 রকম 6 রকম 7 রকম নাজিরশাইল আছে। মিনিকেট দেখবেন কয়েক রকম মিনিকেট আছে। এটা কিন্তু তারা একটা ব্র্যান্ডিং নেম, এটা একটা ব্যবসায়িক একটা পলিসি। বিজ্ঞানী ও কৃষি গবেষকরা বলছেন, মিনিকেট এই নামের পেছনে রয়েছে একটি মজার ইতিহাস। 90 দশকের মাঝামাঝি ভারতে শতাব্দী নামে একটি ধানের বীজ মিনি কিটস বা ছোট প্যাকেটে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। সেই মিনি কিটস থেকেই এই চালের নাম লোকমুখে মিনিকেট হিসেবে পরিচিতি পায়। যে বিজ্ঞানীরা যে চাউলটা উদ্ভাবন করে, যে ধানটা উদ্ভাবন করে, তার প্রত্যেকটি গুণাগুণ কিন্তু তাদের জানা থাকে। হয়তো কোনোটা প্রোটিন বেশি হবে, কোনোটা হয়তো দেখতে সরু হবে, কোনোটা সুগন্ধিযুক্ত হবে, কোনোটা হয়তো দেখতে ছোট হবে, এবং ভাত রান্না করতে কোনটা কত সময় লাগবে বিভিন্নভাবে, কোনটা মুড়ি হবে ভালো, চিড়া হবে ভালো, সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে করা হয়। সব বৈশিষ্ট্য তাদের জানা আছে। কিন্তু যখন বাজারে এইভাবে প্রচলিত হয়, যারা মিলার কোন জাত সেটা কিন্তু তারা রাখে না। এক জাতকে তারা হয়তো পলিশ বা ওভার পলিশ করে হয়তো অন্যরকম চেহারা দেওয়ার চেষ্টা করে। তাহলে আসল রহস্য কোথায়? এর উত্তর লুকিয়ে আছে অটো রাইস মিলগুলোতে। মূলত জিরাশাইল, শম্পা, কাটারি সহ ব্রি 28, ব্রি 29-এর মতো মোটা বা মাঝারি ধান থেকেই আধুনিক প্রযুক্তির অটো রাইস মিলে সেগুলোকে কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে যে চাল তৈরি করা হয় সেসবই বাজারে বিক্রি হয় মিনিকেট নামে। যে 6টা ধাপে চাউলটাকে যখন প্রসেসিং করা হয়, তখন চালের গ্লেজ, চালের প্রসেসটা, চালের চকচকা ঝকঝকা তখন চলে আসে। এতেই অনেক সাধারণ মানুষ মনে করে যে এটাকে কাটায় বা ছাঁটাই করেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি বাইরে দেখেছি, যেমন জাপান বা ফিলিপিন
যে নামে বাইরে যে ধান তারা চাষ করে বাজারে কিন্তু চাউল পাওয়া যায় সেই নামে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হয় না। যদি জনস্বাস্থ্যের কথা চিন্তা করি তাহলে কৃষক যে অনুমোদিত জাত আবাদ করবে, আমি মনে করি চাউল হিসাবে বাজার থেকে ভোক্তা সেই জাতটাই সেই নামে কিনবে, তাহলে তার প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। পুষ্টিবিদ ও গবেষকরা অবশ্য বলছেন, মেশিনে কাটাছাঁটা এবং ওভার পলিশের কারণে জিঙ্কের পরিমাণ, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলো একেবারেই কমে যায় এতে। ফলে কমে যায় পুষ্টিগুণ, আর অবশিষ্ট থাকে শুধুই শর্করা। আমাদের গবেষণায় যেটা উঠে এসেছিল সেটা হলো চালের উপরের যে লেয়ারটাতে পুষ্টি উপাদানগুলো থাকে, ভিটামিন মিনারেলস থাকে, সেই অংশটাই ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার ফলে দেখা যাচ্ছে 9 থেকে 15% প্রোটিন চলে যায়, 7% মতো আয়রন চলে যায়, জিঙ্ক বেশিরভাগই চলে যায়। তখন আমাদের শরীরে উপকারী যে খাদ্য উপাদানগুলো চালে থাকা দরকার সেটা কিন্তু এখান থেকে অভাবে পরিণত হয়, এবং এই চালটা দীর্ঘমেয়াদী যদি আমরা খাই অবশ্যই আমাদের শরীরে শারীরিক সমস্যা দেখা দেবে। আপনি যদি লক্ষ্য করেন পুষ্টিগুণের বিবেচনায় 50 টাকার যে চালটা পুষ্টির বিবেচনায় কিন্তু সেটা মানে অনেক ভালো, যেটা 90 টাকায় কিনছে সেটা কিন্তু পুষ্টি বিবেচনায় কিন্তু একেবারে লো কোয়ালিটি। হ্যাঁ, সুতরাং মানুষ এইভাবে কিন্তু প্রতারিত হচ্ছে। সে তো মনে করছে আমি চিকন চাল খাচ্ছি, কিন্তু আসলে তো চিকন চাল খাচ্ছে না, চালটাকে চিকন করা হচ্ছে। এটা অরিজিনাল চাল না, চিকন করে মানুষদেরকে প্রতারিত করাচ্ছে, এবং এইটার জন্য আমাদের জনস্বাস্থ্যের জন্য কিন্তু একটা মারাত্মক একটা ঝুঁকি এখানে কিন্তু আছে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, অবৈধভাবে মিনিকেট চাল বাজারজাতকরণের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে আমরা সচেতন আছি। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি আইন প্রণয়ন করা হয়েছে, একটি বিধিমালাও প্রণয়ন করা হয়েছে। 2023 সালে এ সংক্রান্ত ক্ষতিকর দ্রব্য প্রতিরোধ আইন নামে একটি আইন করা হয়েছিল এবং বিধিমালাও করা হয়েছিল, কিন্তু এই আইনটাকে এনফোর্সমেন্টের ক্ষেত্রে একটু বাস্তব কিছু সমস্যা থাকায় আমাদের পক্ষে এই কার্যক্রমে বেশি দূর আগানো যায়নি। তবে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। তবে মিনিকেট চালের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে সারা দেশে চালের বাজারে প্রয়োজন কঠোরভাবে নজরদারি।